আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭ বছর পরে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারা ২১৩টা আসনে জিতেছে। এই অবস্থায় ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে। সরকার মনোনয়ন যেভাবে দিয়েছে সেখানে যদি তারা কিছু রকম চেক মার্ক বা ব্যাকগ্রাউন্ড চেক করা হতো, যোগ্যতাকে মাপকাঠি হিসেবে ধরা হতো, তাহলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে একটা সম্ভাবনা দেখা যেত। শিক্ষাকে বিবেচনা নিলে সমাজে শিক্ষা, যারা পড়াশোনা করে তাদের মধ্যে পড়াশোনার একটা আগ্রহ হতো। যদি ব্যাংক ডাকাত, লুটেরা, খুনি এদেরকে যদি মনোনয়নের মতো যদি এখন মন্ত্রী পরিষদ তৈরিতেও যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে সমাজের লোকজন পড়াশোনাতে আগ্রহী না হয়ে কিসে আগ্রহী হবে? চুরি, ডাকাতি, বদমাইশি এগুলোতে আগ্রহী হবে। আলটিমেটলি চোরতান্ত্রিক বাংলাদেশে যে ক্লিপ্টোক্রেসি সেটাতে আগ্রহী হবে। সুতরাং আপনি কাকে দেখেন আপনার সরকারে, আপনি কাকে দেখেন পত্রপত্রিকায়, মিডিয়াতে, আপনি কাকে দেখেন সকাল দুপুর সন্ধ্যা রাতে? আমাদের বাংলাদেশে যেটা দেখা হয় মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, পান্ডা সান্ডা এদেরকে দেখা যায়। সুতরাং এরা ভুল নেতৃত্বে যেহেতু ভুলভাবে যেহেতু পরিচালিত, এদের মটো যেহেতু নষ্টামি, গুন্ডামি, বদমাইশি, সুতরাং বাংলাদেশের সমাজে সেজন্যই ভালোর পথে কেউ যায় না। যারা ভালো তারাও খারাপের দিকে যায়। ইঞ্জিনিয়াররা আর ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তাররা আর ডাক্তার হয় না, তারা পুলিশ হয়, তারা আর্মি হয়, তারা রাজনীতি করে। কেউ শিক্ষক হতে চায় না, চোর ডাকাত সব শিক্ষক হচ্ছে, শিক্ষকদের কোনো মূল্য নেই। সব মূল্য কার কাছে? সব মূল্য হচ্ছে প্রশাসনে, পুলিশে, আর্মিতে, রাজনীতিতে। সবাই রাজনীতিতে যাবে, সবাই ক্ষমতার মধু খাবে। যদি যোগ্যতা ভিত্তিক সমাজ হতো তাহলে এই ধারাটা হয়তোবা বন্ধ হতো, সমাজের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হতো। এখন বাংলাদেশের সমাজে যে চক্রটা আছে ৫৪ বছর অসুস্থ চক্র, সেই চক্রটাই অ্যাক্টিভ আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা বলেছিল, আমি নষ্টদের জন্য রাজনীতি কঠিন করে দেব। তারেক রহমান কি সেটা করবেন? তিনি কি ব্যাংক ডাকাত, লুটেরা, ঋণ খেলাপি, টেম্পো স্ট্যান্ড দখলদার, চাঁদাবাজ এদেরকে কি তিনি তার ক্লোজ সার্কেল থেকে, রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দিয়ে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে আসবেন? নাকি সেই পুরনো সংস্কৃতি চালু রাখবেন? সেটা ধীরে ধীরে জনগণের কাছে প্রকাশ পাবে। এখন বাংলাদেশে যেই ২৪ পরবর্তী বিপ্লব পরবর্তী যেই গণতান্ত্রিক সরকার, সেই বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে কারা থাকবেন? যারা মন্ত্রী হয়েছেন, যারা এমপি হয়েছেন, তাদের মধ্য থেকে কি পিক করবেন? তাদের মধ্য থেকে তিনি যোগ্যতা সম্পন্ন লোকদেরকে পিক করবেন, নাকি সমাজের বাইরে থেকে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে পিক করবেন? তিনি কোন মন্ত্রীকে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব দেবেন? সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পরিচালনা করার মতো তার যোগ্যতা আছে কিনা? ১৭ বছর তিনি দেশের জন্য কি করেছেন, দলের জন্য কি করেছেন? ১৭ মাসে এখন আওয়ামী লীগ বিএনপি নয়, সবাই এখন বিএনপি। তিনি ১৭ বছর যারা ত্যাগী তাদেরকে কিভাবে মূল্যায়িত করবেন? তিনি কি বাংলাদেশকে দেখবেন নাকি তার দলকে দেখবেন? তিনি কি সত্যিকারভাবে গঠনমূলক কোনো কাজ করবেন? মানুষের কর্মসংস্থান ভিত্তিক, উৎপাদন ভিত্তিক কাজ, কথায় কথায় কাজ না, কাগজে কলমে কাজ না, সত্যিকার প্রোডাক্টিভ কাজ, যেটা দিয়ে কিছু জিনিস উৎপাদিত হয়, যেটা দিয়ে দেশের মধ্যে ভ্যালু এডিশন হয়, সেরকম কোনো কাজ। অলরেডি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অনুপস্থিতিতে হয়েছে এবং এই নির্বাচন প্রশ্নবোধক। এখন এই প্রশ্নবোধক নির্বাচনটাকে জনগণের কাছে সুফল পৌঁছিয়ে দিতে অবশ্যই যে বিজয়ী নেতৃত্ব তাদের উচিত হচ্ছে বাংলাদেশের জন্য গঠনমূলক পথে বাংলাদেশ যাতে এগিয়ে যায় সেই পথে
মন্ত্রণা পরিষদ তৈরি করা, তারা যাতে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যেতে পারে সেরকম মন্ত্রণা দিতে পারে। 17 মাস ধরে সংস্কারের বিরুদ্ধে তারা যেভাবে অবস্থান নিয়েছে, আগামী 5 বছর যদি তারা সেভাবে অবস্থান নেয়, তাহলে 24 বাংলাদেশে কিছুই নিয়ে আসতে পারেনি। 54 বছরের বাংলাদেশ কিছুই পায়নি। এই অবস্থায় জনাব তারেক রহমান, বিএনপি শীর্ষ নেতৃত্ব, তাদের কাছে আহ্বান থাকবে, তারা দল থেকে সরকারকে আলাদা রাখার চেষ্টা করেছে। এখন সরকার থেকে তারা যে মন্ত্রণা পরিষদ তৈরি করবেন, সেখানে যাতে পুরো বাংলাদেশকে ইনক্লুড করেন, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে যাতে ইনক্লুড করেন। এমন না যে দলীয় গুন্ডা পান্ডাদের দিয়ে নতুন করে আবার একটা সরকার তৈরি করবেন, যাদের নিজেদের কোনো অর্জন নাই। আমার ভাই তোমার ভাই করতে করতে যারা রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে উপরের দিকে উঠে এসেছে, এবং যেটার মধ্যে দেশকে, দলকে, পরিবারকে, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার মতো খুব বেশি কিছু নাই, যদি না শীর্ষবিন্দুতে একজন গঠনমূলক লোক থাকে। কারণ নেতা যেভাবে নেতৃত্ব দিবে, দলও সেভাবে নেতৃত্ব দিবে। মন্ত্রণালয়কে যে লোক যোগ্যতাভাবে নেতৃত্ব দিবে, সেই মন্ত্রণালয় তত বেশি ভালো করবে। সুতরাং মন্ত্রণালয়গুলোর মধ্যে তিনি মাসিক একটা মূল্যায়ন করতে পারেন, বাৎসরিক মূল্যায়ন করতে পারেন, সাপ্তাহিক মূল্যায়ন করতে পারেন। প্রত্যেকটা মন্ত্রণালয়ে তিনি এই কাজগুলো দিতে পারেন। কোনো মন্ত্রীকে 5 বছরের জন্য দেওয়া যাবে না। 6 মাস, 3 মাস অর্জনটা কি করতেছে, মন্ত্রণালয়ের মধ্যে গতিশীলতা কি আসছে, এফেক্টিভিটি কি আসছে, এফিসিয়েন্সি কি আসছে, এভাবে যদি তিনি মূল্যায়ন করেন, তাহলে সরকারটা স্রোতহস্তি না হয়ে, শুধু খরচের একটা মাধ্যম না হয়ে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যন্ত্র হতে পারে। ডিসিশনগুলো সেভাবে আসতে পারে, দেশ এবং জাতি উন্নতি হতে পারে। যদি স্রোতহস্তির মতো 54 বছর যেভাবে চলেছে, অর্জনকে মূল্যায়ন যদি না করা হয়, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 54 বছরের গতানুগতিক বাংলাদেশ, হাসিনা 17 বছরের বাংলাদেশ, ইউনূসের 17 মাসের বাংলাদেশ, সেভাবেই বাংলাদেশ চলতে থাকবে। সংস্কারগুলোর আলোর মুখ দেখা হবে না। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।